হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। রসায়ন হাতে ক্যালকুলেশন সিরিজের 3 নাম্বার পর্বে তোমাদেরকে স্বাগতম। 3 নাম্বার পর্বে আমরা আজকে কি দেখবো? আজকে আমরা পিএইচ দেখবো। পিএইচ এর যাবতীয় জিনিসপত্রগুলো দেখবো এবং বাফার রিলেটেড যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এগুলো দেখে ফেলবো। সো পিএইচ এবং বাফার রিলেটেড জিনিসপত্রগুলো আজকের ক্লাসে হচ্ছে আমাদের হাতে ক্যালকুলেশন করার মেইন বিষয়। তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবা। এবং এই টোটাল হাতে ক্যালকুলেশন সিরিজে আমরা টোটাল কেমিস্ট্রিতে যত ধরনের হাতে ক্যালকুলেশন আছে চ্যাপ্টার ভিত্তিক সব কিছু কিন্তু আমরা দেখে ফেলছি। সো এই ভিডিওসগুলা যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমার এই চ্যানেলটা, এই ভিডিওসগুলা তোমার কমিউনিটিতে ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা। তুমি একজন মানুষকে যদি শেয়ার করো, একজন মানুষ যদি এটা দেখে উপকৃত হয় এবং আমার ভিডিওসে একটা যদি এঙ্গেজমেন্ট বেশি বাড়ে, তোমাদের জন্য আরও বেশি ফ্রি কন্টেন্ট নিয়ে কাজ করতে আমি অনেক বেশি আগ্রহী হব। সো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসো আমাদের হাতে ক্যালকুলেশন সিরিজের আজকে প্রথম যেই টপিক সেটা হচ্ছে আমাদের পিএইচ এবং পিওএইচ। পিএইচ এবং পিওএইচ এই জিনিসটা নির্ণয় করা, এই রিলেটেড আমাদের কি কি বিষয় জানতে হয় আমরা সেই বেসিকটা আগে জানার চেষ্টা করি। তুমি জানো যে পিএইচ নির্ণয়ের জন্য পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন। সো হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন দিয়ে আমরা কি পিএইচ বের করি। আর পিওএইচ নির্ণয় করতে বললে আমরা কি করি, মাইনাস লগ অফ হাইড্রক্সিল মাইনাস আয়নের কনসেন্ট্রেশন, এটা হচ্ছে পিওএইচ। এবং আরেকটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে পিএইচ এবং পিওএইচ দুইটার যোগফল হচ্ছে আমাদের 14। সো এই দুইটা যদি আমরা যোগ করি তখন আমরা কত পাই? 14 পাই। এইটুকু যদি আমরা জানি তাহলে আমরা পিএইচ এবং পিওএইচ রিলেটেড যাবতীয় ম্যাথ ক্যালকুলেশন করতে পারবো। এখন ভালো করে খেয়াল করলে দেখবা পিএইচ এবং পিওএইচে আমাদের একটা নতুন টার্ম আসছে, সেটা হচ্ছে লগ। সো লগের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে লগের ভ্যালুগুলো বের করি তাহলে তো ইজিলি বের করা যায়, কিন্তু যদি আমাদের ক্যালকুলেটর না থাকে তাহলে আমরা লগের ভ্যালুগুলো কিভাবে বের করব? তখন আমাদের লগ 1 থেকে 10-এর মান মুখস্থ রাখতে হয়। সো আমরা যদি একটু লগ 1 থেকে 10-এর মান একটু মনে রাখার ট্রাই করি, আমাদের একটু জাস্ট সাইড নোট নিতে হবে। যেমন দেখো, লগ 1-এর মান হচ্ছে 0, লগ 2-এর মান হচ্ছে 0.3, লগ 3-এর মান 0.5। এটা কি আমার অটোমেটিক মুখস্থ হয়ে গেছে? দেখো এখানে মনে রাখার একটা প্যাটার্ন আছে আর প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়। সো আমি এটা তোমাদেরকে পরবর্তীতে দেখাই দেবো। আগে আমরা ভ্যালুগুলো একটু মনে রাখার ট্রাই করি। তারপরে দেখো, লগ 4-এর মান 0.6, লগ 5-এর মান 0.8, লগ 5-এর মান 0.8 না 0.7, লগ 5-এর মান হচ্ছে আমাদের 0.7। এরপরে লগ 6-এর মান 0.8, লগ 7-এর মান 0.85, লগ 8-এর মান হচ্ছে 0.9, লগ 9-এর মান 0.95 আর লগ 10-এর মান 1। সো এই যে ভ্যালুগুলো আমরা লিখলাম লগ 1 থেকে 10 পর্যন্ত, এই ভ্যালুগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই ভ্যালুগুলো মনে রাখলে আমরা ম্যাথের ভিতরে এগুলো ব্যবহার করতে পারবো। কিভাবে ব্যবহার করতে পারবো এগুলো আমরা ধীরে সুস্থে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা এই প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করবো। যেমন দেখো, লগ 1-এর মান 0, যখনই তুমি লগ 2 নিবা মনে রাখতে হবে লগ 2-এর মান 0.3, অর্থাৎ 2-এর থেকে 1 বেশি 3। এবারটা লগ 3-এর মান যখন তুমি যাবা তখন 0.5। ভালো করে খেয়াল করলে দেখবা 3-এর থেকে 2 এক্সট্রা আসবে, মানে 0.2 এক্সট্রা করলে 0.5 পাওয়া যায়। 0.2 এক্সট্রা, 0.2 জাস্ট 0.2 এক্সট্রা। সো 0.2 এক্সট্রা মানে কি? দেখো এই জায়গাতে খেয়াল করলে দেখো 1 থেকে 2 এক্সট্রা করলে 3 আসে, 3 থেকে 2 এক্সট্রা করলে 5 আসে। এবার যখনই তুমি যখন লগ 4-এর মান নিবা তখন 4 থেকে 2 এক্সট্রা করে দেখো 6 পাচ্ছ। তুমি যখন লগ 5-এর মান নিবা তখন 5 থেকে দেখো 2 এক্সট্রা করে 7 পাচ্ছ। তুমি যখন লগ 6-এর মান নিবা 6 থেকে 2 এক্সট্রা করে দেখো 8 পাচ্ছ। ঠিক আছে, এই পর্যন্ত জাস্ট 2 করে এক্সট্রা করে তুমি কিন্তু মানগুলা পেয়ে যাচ্ছ। তার মানে কি পাচ্ছ? লগ 3, লগ 5, লগ 6, লগ 7, লগ 8। সো এইটা আমি আমার মনে রাখার জন্য একটা প্যাটার্ন মনে করছি। তুমি তোমার মতো করে বারবার মনে রাখার জন্য চেষ্টা করতে পারো। আমি কি করতাম, আমি যে কোনো পরীক্ষা দেওয়ার ঠিক আগের দিন লগ 1 থেকে 10 পর্যন্ত ক্যালকুলেটারে তোমার মানগুলো বসায় একবার খাতায় লিখতাম, একবার 2 বার 3 বার 4 বার লিখতাম। লিখলে পরের দিন যে অটোমেটিক আমার মনে থাকতো। সো আমি প্রত্যেকটা পরীক্ষার আগের দিন যে একবার করে এই মানগুলো একবার প্র্যাকটিস করি। যেমন ধরো আজকে তোমাদের ক্লাসটা রেকর্ড করার সময় আমি কিন্তু এটা একবার প্র্যাকটিস করে আসছি, যাতে তোমাদের পড়াইতে যে আমার এই মানগুলো অটোমেটিক মনে পড়ে। অটোমেটিক মনে পড়লে আমি এটা মিলিয়ে ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো। দেখো লগ যখন 7 তখন আমাদের ভ্যালু হচ্ছে 85, 8 হলে 0.9 আর 9 হলে পয়েন্ট হচ্ছে 95। সো এই জায়গায় ভালো করে খেয়াল করলে দেখবা যে এই জায়গাতে এখন না 0.1 করে বাড়তেছে।
0.1 করে বাড়তেছে বা 0.05 করে বাড়তেছে। দেখো এই জায়গা থেকে এটা 0.5 করে বাড়লে, সো 0.05 করে বাড়লে এই পর্যন্ত আমরা শেষ পর্যন্ত ভ্যালুগুলা পাই। এখন আমরা এই যে ভ্যালুগুলা পাইলাম এর উপর ডিপেন্ড করে আমরা যদি আরেকটু সামনে আগাই তাহলে দেখবো আরো জিনিসপত্র আমাদের বের করা সম্ভব। সো লগের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশন করব, পিএইচ ক্যালকুলেশন করব, তখন আমাদের দুই ধরনের ক্যালকুলেশন আসবে। সো সেই দুই ধরনের ক্যালকুলেশন আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। আমরা অ্যাসিড বা বেস যেটাই নিই, ধরো আমরা অ্যাসিড নিয়ে ক্যালকুলেশন করি বা হচ্ছে ক্ষার নিয়ে ক্যালকুলেশন করি, যেটা নিয়ে ক্যালকুলেশন করি আমাদের দুই ধরনের ক্যালকুলেশন আসবে। একটা হচ্ছে সবল বা শক্তিশালী, আর একটা হচ্ছে দুর্বল বা তোমার হচ্ছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। সো সবল বা শক্তিশালী অ্যাসিড বা দুর্বল অ্যাসিড এই দুইটার ভিতর পার্থক্য কি? সবল অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, সবল ক্ষার সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। সো আমি যদি একটা সবলের উদাহরণ দিই, যেমন দেখো HCl, H2SO4 এই ধরনের অ্যাসিডগুলা বা ক্ষার যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা পানিতে বা একা একা থাকলেও এরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। অর্থাৎ এই যখন আয়নিত হবে এর 100% আয়নিত হবে, অর্থাৎ আলাদা করে আমাদের আয়ন করার জন্য পার্সেন্টেজ বের করা দরকার নেই বা কোনো হচ্ছে বিয়োজন মাত্রার দরকার নেই। কিন্তু যখনই আমরা দুর্বল নিয়ে কাজ করব, যেমন দেখো অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, তারপর হচ্ছে বেজের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের বেসগুলার সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। আমাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বলে দেয় যে 20% বিয়োজিত হয়, 5% বিয়োজিত হয়, এই যে বিয়োজন মাত্রা বলে দেয়। সো এই বিয়োজন মাত্রাতে আমরা কি করি? আমরা অসওয়াল্ডের লৌহকরণ সূত্র নিই, এই সমস্ত সূত্রগুলো নিয়ে তারপরে কাজ করে তারপরে আমরা ক্যালকুলেশন করি। সো আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে সবল পার্ট, একটা দুর্বল পার্ট। আমরা প্রথমে সবল পার্ট নিয়ে কাজ করব, তারপর একটা দুইটা দুর্বল পার্টের উদাহরণ দেখব। প্রথমে যদি আমরা সবল পার্টে আসি, সবল পার্ট হচ্ছে যেমন আমাদের প্রথম যে কোশ্চেনটা দেয়া আছে যে HCl এর পিএইচ বের করো, HCl এর পিএইচ বের করো। সো আমাদের প্রথমেই দেখতে হবে আমাদের কি চাইছে। দেখো HCl চাইছে। HCl একটা শক্তিশালী অ্যাসিড, এ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, বিয়োজিত হলে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস তৈরি করে। টোটাল HCl এর ঘনমাত্রা ছিল 0.01। যদি সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাহলে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রাও হবে 0.001, ক্লোরিনের ঘনমাত্রাও হবে 0.01। এবং যেহেতু এখানে পিএইচ চাইছে এবং HCl থেকে হাইড্রোজেন পাওয়া যায়, তার মানে এখান থেকে পিএইচই আমরা পাবো, তাই না? পিএইচই আমরা পাবো। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন অনুযায়ী পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন, ঘনমাত্রা। আমরা যদি ঘনমাত্রা বসাই, মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কত দেয়া আছে দেখো 0.01। সো এখন 0.01 কে কি লেখা যায় বলো তো? 0.01 কে লেখা যায়, দেখো 1/100 লেখা যায়। 1/100 করলে 0.01 হয়। সো পরবর্তী লাইনে দেখো লগ 1/100 কে 10⁻⁻² লেখা যায়। সো 10⁻² লেখা যায় না? সো লগের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, লগের ক্ষেত্রে পাওয়ারে যে থাকে এ সামনে চলে আসে। সো লগের ক্ষেত্রে পাওয়ারে যে থাকে সে যদি সামনে আসে তাহলে -2 আর আগে ছিল হচ্ছে আমাদের একটা মাইনাস। সো -2 × -1 দুইটা গুণ হবে ইন্টু লগ 10 হবে। সো দেখো মাইনাস অফ -2 মানে কি +2 হয়ে যাচ্ছে, আর লগ 10 এর মান 1। সো এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি কত? 2। তার মানে এখান থেকে আমরা পিএইচ এর ভ্যালু কত পাচ্ছি ভালো করে বুঝবা। এখান থেকে আমরা পিএইচ এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 2। তাহলে এখান থেকে যদি আমাদের পিওএইচ এর ভ্যালু চাইতো, পিওএইচ এর ভ্যালু কত হইতো? পিওএইচ ইকুয়ালস টু আসতো তখন আমাদের 14 - 2। কেন? কারণ দেখো আগের যে পেজে এই জায়গাতে আমরা যদি ফর্মুলা দেখি, পিওএইচ ইকুয়ালস টু আসবে হচ্ছে 14 - পিএইচ। তো 14 - পিএইচ মানে কি? এই জায়গাতে ভালো করে খেয়াল করো, পিওএইচ ইকুয়ালস টু 14 - পিএইচ এর ভ্যালু 2 আসছে। সো আমরা এখান থেকে পিওএইচ পাবো হচ্ছে 12। ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা অনায়াসে বের করতে পারি। এখন আরও শর্টকাট অনেকে শেখায়, আমি এটাকে সাজেস্ট করি না। আমি পার্সোনালি মনে করি যে এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে 8টা-10টা ম্যাথ করা উচিত। 8টা-10টা ম্যাথ তুমি যখন স্টেপ বাই স্টেপ করবা তখন তোমার ভিতরে অটোমেটিক প্রসেসটা ডেভেলপ হয়ে যাবে। আর প্রসেস ডেভেলপ হয়ে গেলে তোমার ভিতরে শর্টকাট ডেভেলপ হবে। শর্টকাট মানে হচ্ছে শর্ট টাইমে করতে পারা, বাট শর্টকাট কিন্তু তুমি শর্ট টাইমে শিখতে পারবা না। মাথায় রাখবা, শর্টকাট কিন্তু শর্ট টাইমে শেখা যায় না। শর্টকাট শিখলে তুমি শর্ট টাইমে সলভ করতে পারবা। সো শর্টকাটে চান্স পাওয়ার কোনো কিন্তু ওয়ে নাই।
শর্টকাটে জীবনে ভালো করার কিন্তু ওয়ে নাই। শর্টকাট টেকনিক দিয়ে লাইফে ভালো করা যায়। টেকনিক শিখতে আমার অনেক পরিশ্রম করতে হয়। সো এই জায়গাতে তুমি যদি শর্টকাট শিখতে চাও আসলেই, তাহলে হুবহু মানে কোনো কিছু না বুঝে মুখস্থ করো না, জিনিসটা আগে বুঝো, জিনিসটা আগে ভালো করে ফিল করো, দেখবে তোমার নিজের ভিতর অটোমেটিক শর্টকাট ডেভেলপ হয়ে যাবে। যেমন দেখো এই জায়গাতে এই প্রসেসটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি হাতে ক্যালকুলেশন বুঝে যাবা। এরপরে দেখো শর্টকাট অটোমেটিক তৈরি হয়ে যাবে। তৈরিটা কি দেখো, আমরা এই জায়গাতে প্রথম স্টেপে এই জায়গাতে দেখো এই 1/100 করছিলাম, খেয়াল করছিলাম 1/100 করছিলাম। এই 1/100 মানেই হচ্ছে একের পরে কয়টা শূন্য, বা পয়েন্টের পরে কয়টা ঘর। দেখো পয়েন্টের পরে আমাদের ঘর আছে 2টা, পয়েন্টের পরে যদি ঘর 2 থাকে তাহলে ওইটাই পাওয়ারে যায় না, ওটা তো সামনে চলে আসে। তাহলে অটোমেটিক এখান থেকে পয়েন্টের পরে যে কয়টা ঘর সেটাকে আমরা সামনে নিতে পারি, তাই না? এবার শেষে যেই সংখ্যাটা আসে এই সংখ্যাটাকে আমরা লগের কোলে বসাইতে পারি। সো লগের কোলে বসাইলে log 1 এর মান 0, তাহলে এই সংখ্যার থেকে 0 বাদ দিলে আমরা দেখো পিএইচ অটোমেটিক শর্টকাটে 2 পেয়ে যাই। সো অনেকে এই জায়গা থেকে দেখেই বলে দেওয়ার চেষ্টা করে। সো এই জায়গা থেকে দেখে বলে দেওয়া যায়, অনেক ম্যাথের ক্ষেত্রে যায়, বাট আমি তোমাকে বলবো এই হাতে ক্যালকুলেশনটা আগে শিখো, তারপরে তুমি অটোমেটিক এটা নিজেই পারবা। এটা আমারই এমন কোনো কঠিন কিছু না। ওকে, এরপরে আসো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটাতে সেম জিনিস, আমাদের দেখো HCl এর পিএইচ বের করতে হবে। সো HCl থেকে পিএইচই পাওয়া যায়, বাট এখন আমাদের ভ্যালুটা পরিবর্তন করে দিছে। সো তার মানে আমরা এখন যদি পিএইচ বের করতে চাই, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। HCl তো আমাদের তোমার হচ্ছে শক্তিশালী একটা অ্যাসিড, তাই না? সো আমরা আগেই দেখে আসছি এটাতে কি হবে। সো মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মানে HCl এর কনসেন্ট্রেশন 0.005 এটা হবে। দেখো আগের লাইনের চেয়ে একটু কম লাইনে করবো এখন আমরা, তাহলে মাইনাস লগ অফ এইটাকে কি লেখা যায় 5 ডিভাইডেড বাই, দেখো একের পরে 3টা ঘর, তাহলে একের পরে 3টা ঘর মানে 3টা শূন্য হবে, পয়েন্টের পরে 3টা ঘর, একের পরে 3টা শূন্য। সো এইটাকে আমরা পরবর্তী লাইনে লিখতে পারবো log 5 × 10⁻³ লিখতে পারবো কিনা? পারবো। এবারটা এই সামনের মাইনাসটাকে তুমি রেখে দাও। দেখো লগের ক্ষেত্রে আমাদের এখানে গুণ আছে, লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়, একটা হয় হচ্ছে log 5 প্লাস log 10⁻³ সো লগের ক্ষেত্রে কি হয়, প্লাস থাকলে গুণ থাকলে প্লাস হয়। এবারটা ভালো করে বুঝবো, ভালো করে বুঝো। এই log 5 এর ভ্যালু কত আমরা একটু আগে দেখে আসছি, log 5 এর ভ্যালু হচ্ছে 0.7। সো মাইনাস রেখে দিলাম, log 5 এর ভ্যালু 0.7 থাকলো। এবার এখানে পাওয়ারে যেটা আছে সেটা তো সামনে আসবে। সো এই জায়গাতে পাওয়ারে কি আছে, পাওয়ারে হচ্ছে -3 আছে, সো -3 সামনে চলে আসবে। আর log 10 এর মান হবে হচ্ছে আমাদের 1, সো -3 সাথে 1 গুণ হবে। সো তার মানে আমরা যদি এখন মাইনাসটা গুণ করে দিই, 3 - 0.7 আসলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2.3। এইটা আসলো আমরা টোটাল স্টেপ বাই স্টেপ প্রসেস বুঝে হাতে ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা, তাই তো? এবার তুমি বলবা ভাইয়া এভাবে না, আমি এক লাইন এখান থেকে করতে চাই। ভাইয়া সেটাও সম্ভব। কিভাবে? দেখো পয়েন্টের পরে 0.005 দেয়া আছে। সো পয়েন্টের পরে 3টা ঘর, সো পয়েন্টের পরে 3টা ঘর মানে 3। এরপরে দেখো এই শেষে যে সংখ্যাটা থাকবে এটাকে লগের কোলে বসাই দিবা। সো log 5, সো log 5 এর মান 0.7, মানে দেখো তো সরাসরি আমরা এই লাইনটাতে চলে আসছি না, এই লাইন, তার মানে কি এইটা মানেই হচ্ছে 2.3। সো সরাসরি এই লাইনটা চিন্তা করেও করা যায়, বাট এটাতে কিছু ঘাবলা আছে, কিছু ঝামেলা আছে। ঝামেলা কি আছে সেটা আমরা পরে দেখবো, কেমন? ঝামেলা কি আছে সেটা আমরা পরে দেখবো। এখন আমরা এই শর্টকাটটা শিখে ফেলছি, বা হাতে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা শিখে ফেলছি। এরপর আসো আমাদের 0.003 সালফিউরিক অ্যাসিড, এটার ক্ষেত্রে কিভাবে করব। দেখো এইবারই আমাদের প্যাস লাগবে। এবার আমরা সরাসরি যদি এখান থেকে করতে যাই তাহলে একরকম উত্তর আসবে, আর ভেঙে করলে আরেক রকম উত্তর আসবে। সরাসরি যদি তুমি করতে চাও তোমার সংখ্যা দেওয়া আছে, দেখো সরাসরি যদি করতে চাও সংখ্যা দেওয়া আছে কত, 0.003। তার মানে কি পয়েন্টের পরে 3টা সংখ্যা মানে 3 আসে। এবার log 3 এর মান কত, log 3 এর মান হচ্ছে 0.5, তাই না? log 3 এর মান 0.5, log 3 এর মান 0.5 ছিল তো, ইয়েস। সো এই জায়গা থেকে তুমি ভ্যালু পাও হচ্ছে 2.5, কিন্তু আসলে কি 2.5 অ্যান্সার? না, 2.5 অ্যান্সার না। কেন 2.5 অ্যান্সার? আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের এই জায়গাতে সালফিউরিক অ্যাসিড থেকে পিএইচ চাইছে, মানে H+ থেকে পিএইচ চাইছে, তার মানে কোনো ঝামেলা নাই, সরাসরি পিএইচ বের করতে পারবো। কিন্তু সালফিউরিক অ্যাসিডকে তুমি যদি ভাঙো, H2SO4 কে তুমি যদি ভাঙো, তাহলে এখানে দেখো 2টা হাইড্রোজেন প্লাস আয়ন পাও এবং SO4 2- আয়ন পাও। তার মানে এই জায়গা থেকে দেখো আমরা যখন সালফিউরিক অ্যাসিড দিছি তখন সেটা নিছি 0.003 মোলারিটি,
বাট এখানে যখন আসছে তখন সেটা 2 মোল হয়ে গেছে, 2 ইন্টু 0.003 মোলারিটি হয়ে গেছে। কারণ কি এখানে সালফিউরিক অ্যাসিড টোটাল মিলে ছিল, যখন বিয়োজিত হয়েছে তখন 2টা আয়ন হয়েছে, সালফিউরিক অ্যাসিডে 2টা আয়ন হয়েছে। সো একটা থেকে 2টা আয়ন যখন হবে তখন মোল সংখ্যা বেড়ে যাবে। এখানে 1 মোল ছিল, এখানে 1 মোল ছিল, বলে এখানে কয় মোল হয়ে গেছে, 2 মোল হয়ে গেছে। সো 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে। এইভাবে যখন তুমি অ্যাসিড ভাঙবা, হাইড্রোজেন প্লাস আয়ন যত সংখ্যায় হবে তত দিয়ে আয়ন সংখ্যায় তুমি গুণ করবা। হাইড্রোজেন প্লাস আয়ন যত সংখ্যায় হবে তত দিয়ে তুমি আয়ন দিয়ে কি করবা, গুণ করবা। তার মানে এখন তুমি যদি হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন বের করতে চাও, হাইড্রোজেন প্লাস আয়নের টোটাল কনসেন্ট্রেশন আসবে 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 1000। কারণ কি পয়েন্টের পরে 3টা শূন্য, এই জন্য 3 ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে কত আসছে দেখো তো, 6 ডিভাইডেড বাই 1000 আসে। তার মানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, বুঝছো কিনা, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, বুঝতে পারছি। এইবারটা তুমি কিন্তু বলেই দিতে পারো অনায়াসে। তার মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 3 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মানে হচ্ছে আমার সামনে আসবে 3, সামনে আসবে 3, আর এইটা আসবে লগের পেটের 6, লগের পেটের 6 মানে হচ্ছে 0.8। তার মানে এখান থেকে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 2.2, ভ্যালু কত আসবে 2.2। এই যেটা এটা কিন্তু আমরা লগের মাধ্যমেও করতে পারি। কিভাবে আমরা একটু দেখি, লগের মাধ্যমে যদি করি, লগ মাইনাস লগ 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 পেলাম, এইটা হচ্ছে আমাদের পিএইচ। সো পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ এটা, সো সামনে আমাদের মাইনাস থেকে গেল। লগ 6 এর ভ্যালু দেখো, লগ 6 এর ভ্যালু যদি আমরা বসাই, লগ 6 এর ভ্যালু আসে হচ্ছে আমাদের 0.8। ওকে, এই পর্যন্ত বুঝছি। এবার পরবর্তীতে লগ প্লাস আসবে, ফর্মুলার প্লাস, লগ 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো 10 টু দি পাওয়ার মাইনাস 3 যদি সামনে আসে, 10 টু দি পাওয়ার মাইনাস 3 পাওয়ারেরটা সামনে চলে আসলো, আর লগ 10 এর মান আসে হচ্ছে আমাদের 1। সো এই হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটে থাকলো। এবার দেখো তুমি যদি গুণ করে দাও, সামনের মাইনাস চিহ্ন তুমি যদি গুণ করে দাও, তাহলে 3 মাইনাস 0.8 দাঁড়ায়। এখান থেকে আমরা পাই 2.2। সো এই জায়গাতে দেখো আমরা সরাসরি ক্যালকুলেশন করে পাইছিলাম 2.5, আর এখানে পাইছি কত, 2.2। সো এটাই হচ্ছে আমাদের হাতে ক্যালকুলেশন টেকনিক। সো এই জায়গাতে তুমি কি করবা, তুমি একা একা প্র্যাকটিস করতে 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 শিখবা। তুমি হুটহাট করে কিন্তু পারবা না, হুটহাট করে কখনোই হবে না। সো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে তারপরে তুমি এই জিনিসটা শিখতে পারবা। কেমন? সো আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আসো আমাদের এই জায়গাতে এমসিকিউটা দেখি। এই জায়গার এমসিকিউটা একটু কাহিনী আছে। কাহিনী কি দেখো, এখানে সালফিউরিক অ্যাসিড দেয়া আছে কিন্তু চাইছে পিওএইচ, কিন্তু তুমি জানো অ্যাসিড দেয়া থাকলে সেখান থেকে পিএইচ পাওয়া যায়, আর পিএইচ পাইলে সেখান থেকে তারপরে পিওএইচ বের করতে হয়। সো এবার কিন্তু আমাদের একটু প্যাচ আছে। প্যাচটা কি, প্রথম কথা আমাদের হাইড্রোজেন প্লাস আয়নের যে কনসেন্ট্রেশন সেটা যদি বের করতে চাই, যেহেতু সালফিউরিক অ্যাসিডে 2 মোল, এই জন্য 2 ইন্টু 0.02 হবে। সো ক্যালকুলেশন করলে 2 ইন্টু 2 divided by 100, that means 4 divided by 100, that means 4 into 10 to the power minus 2 এইটা আসে, 4 into 10 to the power minus 2 এটা আসে। এইবারটা আমরা যদি হচ্ছে pH ভ্যালু বের করতে চাই, pH equals to minus log of হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 4 into 10 to the power minus 2। সো কত আসে ভালো করে বুঝবা। এই জায়গাতে মাঝখানে আসে আমাদের গুণ, গুণ থাকলে কি হয়, লগের ক্ষেত্রে যোগ হয়। সো লগ 4 প্লাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস 2 এটা নিলাম। এবারটা ভালো করে বুঝবা, মাইনাস থেকে গেল, দেখো মাইনাস থেকে গেল, লগ 4 এর মান হচ্ছে 0.6, আর লগের ক্ষেত্রে পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, লগ 10 এর মান 1। মাইনাসটা গুণ করে দাও, মাইনাসটা গুণ করে দিলে ভালো করে বুঝবো, মাইনাসটা গুণ করে দিলে 2 মাইনাস 0.6। সো আমাদের এখান থেকে ভ্যালু আসে 1.4। 1.4 যে ভ্যালুটা সেটা আসলে কিসের ভ্যালু, সেটা আসলে দেখো পিএইচ এর ভ্যালু, বাট আমাদের চাইছিল কি, চাইছিল হচ্ছে পিওএইচ। সো পিওএইচ ইকুয়ালস টু তোমার হচ্ছে 14 মাইনাস পিএইচ। সো 14 মাইনাস 1.4, সো এখানে কত আসবে 13.6, 13.6। সো এই যে 13.6 আসবে, এটা হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনটার অ্যান্সার। কত আসবে 13.6। সো বুঝতে পারছো কিনা ভাইয়া, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, 13.6 ক্লিয়ারলি বুঝতে পারছো। গ্রেট গ্রেট। সো চলো আমরা এরপরে আমরা পরবর্তী ক্যালকুলেশন দেখি। পরবর্তী ক্যালকুলেশন বলছে যে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত,
2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, এইটা আবার একটু ভিন্নধর্মী ক্যালকুলেশন হয়ে গেল না? পার্সেন্টেজ দেয়া আছে, পার্সেন্টেজ থেকে কিভাবে বের করবো ভাইয়া? দেখো আগে আমাদের পরিমাণগত রসায়নের পার্সেন্টেজের ফর্মুলা জানতে হবে। আমরা জানি পার্সেন্টেজ দেয়া থাকলে ঘনমাত্রা বের করার ফর্মুলা S = 10x / m, যেখানে আমাদের S হচ্ছে কত পার্সেন্ট সেটা। সো দেখো 10 পাই গেলাম, পার্সেন্টেজ দেওয়া আছে 2.5, সো 2.5 বসালাম। m মানে হচ্ছে আণবিক ভর কত দেয়া আছে? আণবিক ভর দেয়া আছে হচ্ছে, দেখো সোডিয়ামের ক্ষেত্রে আণবিক ভর দেয়া আছে হচ্ছে সোডিয়ামের 40, তাই না? সোডিয়ামের কত? 40। সো এটা যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাবো? দেখো উপরে পাচ্ছি 10 ডিভাইডেড বাই নিচে পাচ্ছি 40, উপরে পাচ্ছি 25 ডিভাইডেড বাই নিচে পাচ্ছি 10। সো এখানে যদি আমরা একটু কাটাকাটি করে দেখি, এই 10-এর সাথে এই 10 কেটে ফেলো, এই 10-এর সাথে এই 10 কেটে ফেললে দেখো উপরে 25 থাকে, নিচে 40 থাকে। এবার দেখো কাটো, 5 × 5 = 25, 5 × 8 = 40। সো আমাদের এখন 8 ডিভাইডেড বাই 5 করতে হবে। 8 ডিভাইডেড বাই 5 করো, দেখো এই জায়গাতে পয়েন্ট করলাম, পয়েন্ট করলে এখানে একটা শূন্য আসে। এবার বলো তো 5 6 8 6 × 8 = 48 আসে না? 6-এর সাথে 8 গুণ করলে দেখো 48 আসে। 48 আসলে নিচে 2 থাকলো। সো এবার দেখো 2 এর পরে শূন্য যদি বসাও তাহলে কত আসবে বলো তো? 8 × 2 = 16, 8 × 2 = 16 করো, 16 করলে আবার দেখো 4 থাকবে, তাহলে 40 আসবে। সো এবার দেখো 5 × 8 = 40 আসে, 5 × 8 = 40 আসে। সো এখান থেকে আমাদের 40 মিলে যায়। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করে 0.625 পাওয়া যায়। তার মানে এখান থেকে আমরা ঘনমাত্রা কত পাই? S = 0.625, এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। এই যে ঘনমাত্রা, এটা এখন আমরা pH বের করব। সো pH = log of হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মানে 0.625 এইটা। এবার এটা কিভাবে করব? দেখো log of 0.625, এইটাকে আমরা পরের 25 বাদ দিয়ে দিই, পরের 25 যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? দেখো এইটাকে লেখা যায় হচ্ছে পরের 25 বাদ দিয়ে দিব। হ্যাঁ, পরের 25 বাদ দেওয়া যায়, দিয়ে হচ্ছে ঘনমাত্রাকে শুধুমাত্র 0.7 লেখা যায় বা 0.6 লেখা যায়। সো 0.6 লেখা যায় বা 6 ডিভাইডেড বাই 10 লেখা যায়, 6 ডিভাইডেড বাই 10 লেখা যায়। সো 6 ডিভাইডেড বাই 10 মানে কি? log of 6 × 10⁻⁻1। সো এই জায়গা থেকে মাইনাস, দেখো log 6 প্লাস -1 × log 10, এইটা লেখা যায়, তাই না? তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? 1 থেকে যাচ্ছে 1 মাইনাস log 6 এর মান 0.8। সো এখান থেকে পাওয়া যায় হচ্ছে 0.2। সো 0.2 পাওয়া যায় হচ্ছে আমাদের এখান থেকে POH। দেখো এটা যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, ভালো করে বুঝবা, এটা যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল তাহলে এটা কিন্তু PH আসবে না, POH আসবে। সো 0.2 পাওয়া যায় হচ্ছে আমাদের POH, কিন্তু আমাদের চাইছিল কি pH, তাহলে pH = 14 - 0.2 মানে হচ্ছে 13.8। সো 13.8 হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। সো আশা করি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে 13.8 কারেক্ট অ্যান্সার কিভাবে হলো। গ্রেট, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি তাহলে এখানে আমরা pH রিলেটেড A to Z জিনিসপত্র বুঝতে পেরে গেলাম। এবারটা আমরা একটা দুর্বলের জন্য ক্যালকুলেশন দেখি, একদম দুর্বলের জন্য ক্যালকুলেশন দেখি। আমাদের যদি এরকম বলে যে 20% বিয়োজিত CH3COOH এর ঘনমাত্রা, দেখো 20% বিয়োজিত CH3COOH এর ঘনমাত্রা হচ্ছে তোমার 0.6 মোলারিটি হলে pH কত? হ্যাঁ, pH কত? সো এই ক্ষেত্রে আমাদের এই জায়গার এই অংশ যেটা আছে, দেখো এই অংশ যেটা আছে CH3COOH, এ বিয়োজিত হচ্ছে 20%, মানে আলফার ভ্যালু 20%। 20% মানে কি? 20 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 0.2 পরিমাণ বিয়োজিত হচ্ছে। সো 0.2 পরিমাণ বিয়োজিত হচ্ছে বুঝলাম। তাহলে এই জায়গাতে CH3COOH যেটা আছে, CH3COOH এ যখন বিয়োজিত হয়ে CH3COO-
এবং H+ তৈরি করতেছে না। সো CH3 COO- এবং H+ তৈরি করলে এই অংশটা আমাদের ইনিশিয়ালি ছিল 0.6 মোল, কিন্তু যখন হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করবে তখন আর 0.6 মোল থাকবে না, 0.6 এর 20% হয়ে যাবে। সো 0.6 এর 20% হলে আমাদের এখানে হাইড্রোজেন প্লাস আয়নের যে নতুন ঘনমাত্রা সেটা হবে আলফা ইন্টু সি। আলফা ইন্টু সি এর ভ্যালু কত? 0.2 ইন্টু 0.6, 0.2 ইন্টু 0.6। তার মানে আমরা এখান থেকে বলতে পারি 2 ডিভাইডেড বাই 10 ইন্টু 6 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 12 ডিভাইডেড বাই 100 মিনস হচ্ছে 0.12। এই 0.12 হচ্ছে আমাদের এখানকার মেইন ঘনমাত্রা, যেইটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। তার মানে এখন আমরা পিএইচ কিভাবে বের করব? পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ 0.12। এখন 0.12 দিয়ে তোমাকে কাজ করতে হবে। সো 0.12 দিয়ে কাজ করলে কি হবে? ভালো করে খেয়াল করো, 0.12 দিয়ে কাজ করলে কি হবে? মাইনাস রেখে দিলাম, লগের ভিতর এইটাকে লেখা যায় কি 12 ইন্টু বা 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -1, এটা লেখা যায় কিনা? 1.10 ইন্টু 10 টু দি পাওয়ার -1। সো দেখো তো, ভালো করে খেয়াল করলে দেখবা এই যে অংশটা আছে log 1 এর মান 0, বাট log 1.2 এর মান হচ্ছে 0.1 হবে, 0.1 বা এই টাইপের কিছু একটা হবে। সো এই জায়গাতে আমাদের 1 মাইনাস 0.1 এই টাইপের একটা ভ্যালু আসবে, সামনে আসবে হচ্ছে এই তো সামনে +1ই হবে, ডিরেক্ট একবারে করলাম। সো এটা ক্যালকুলেশন করলে 0.9 টাইপের একটা ভ্যালু আসে। এই জায়গা থেকে পিএইচ এর ভ্যালু আমরা কত পাই? এত মোলারিটির জন্য 0.9 টাইপের একটা ভ্যালু পাই, ঠিক আছে? সো এইভাবে দুর্বলের জন্য আমাদের আলাদাভাবে ক্যালকুলেশন করতে হয়। দুর্বলের জন্য আরও ক্যালকুলেশন আছে, যেমন হচ্ছে যদি আমাদের পিকে এর ভ্যালু দেয়া থাকে তখন আমাদের ক্যালকুলেশন কিভাবে হবে সেইটা আমাদের হচ্ছে আরেকটা বিষয়। যেমন পিকে এর ভ্যালু দেয়া থাকলে, যেমন পিকে এর ভ্যালু যদি এরকম দেয়া থাকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4, হ্যাঁ, তখন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? তখন আমাদের ঘনমাত্রা যদি CH3COOH এটার ঘনমাত্রা যদি আমাদের দেয়া থাকে হচ্ছে সাপোজ ধরো হচ্ছে 4 মোলারিটি, হ্যাঁ 4 মোলারিটি, তো 4 মোলারিটি এবং হচ্ছে পিকে এর ভ্যালু দেয়া আছে, তখন আমাদের পিএইচ কত হবে? তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ফর্মুলা হচ্ছে কে এ, হ্যাঁ, এটা হচ্ছে পিকে না, এটা হচ্ছে কে এর ভ্যালু দেয়া আছে। আমরা এখানে ফর্মুলা জানি কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। সো আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ ইন ডিভাইডেড বাই সি। সো আমাদের হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন এটার ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল আলফা ইন্টু সি। সো আলফার ভ্যালু রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি ইন্টু সি। সো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যায় রুটের নিচে কে এ ইন্টু সি, এইটা আসে হচ্ছে আমাদের ঘনমাত্রার মান। তার মানে আমরা যখন পিএইচ বের করব, তখন মাইনাস লগ অফ কি আসবে বলতো? রুটের নিচে কে এ ইন্টু সি আসবে। সো রুটের নিচে আমরা কে এর ভ্যালু যদি দেখি, কে এর ভ্যালু দেখো কত দেয়া আছে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার -4, আর সি এর ভ্যালু কত দেয়া আছে? 4 মোলারিটি। তাহলে এইটা আমরা এখন ক্যালকুলেশন করলে পেয়ে যাব। কিভাবে ক্যালকুলেশন করব? খুব সিম্পল, দেখো প্রথমত মাইনাস লগটা রেখে দিলাম, যেই সংখ্যাগুলো আছে এগুলোকে এক একটা করে রুট করো, এক একটা করে রুট করলে বুঝতে পারবা। দেখো 3 যেটা আছে, 9 যেটা আছে, 9 কে রুট করলে দেখো তুমি 3 পাও, 9 কে রুট করলে দেখো তুমি 3 পাও। এবার 10 টু দি পাওয়ার -4 কে করলে 10 টু দি পাওয়ার -2 পাও, আর এই 4 কে করলে তুমি পাও হচ্ছে 2। তার মানে এখন লগের ভিতরে লগের ভিতরে কি কি আছে দেখো, 3 দুগুণা 6, 6 ডিভাইডেড বাই 100 বা 6 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা থাকে। সো এইটাকে যদি তুমি এখন ক্যালকুলেশন করলে দেখবা পাবা হচ্ছে 2 6 এর জন্য 0.8। সো এখান থেকে আমাদের ভ্যালু আসবে 1.2। এই ক্যালকুলেশনটা কিভাবে করলাম আগে কিন্তু আমরা শিখে আসছি, এই জন্য একবারে করছি, হ্যাঁ একবারে করছি। সো আশা করি এই পয়েন্ট পর্যন্ত আমরা বুঝতে পারছি। সো যখনই আমাদের দুর্বল দেয়া থাকবে তখন আমাদের এই এক্সট্রা ক্যালকুলেশন করতে হবে, এই এক্সট্রা ক্যালকুলেশন করে তারপরে আমাদের সামনে আগাতে হবে। সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি এবং পারবো। এরপর আসো আমাদের বাফার শনাক্তকরণের একটা এমসিকিউ খুবই আসতে দেখা যায়। সো সেইটা আমরা কিভাবে করব? দেখো বাফার শনাক্তকরণ করার জন্য আমাদের বেসিক ট্রিক হচ্ছে বাফার তৈরির শর্ত। সো বাফার তৈরির শর্ত কি কি আছে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, বাফার তৈরির শর্ত হচ্ছে আমাদের বাফারের ভিতর একটা থাকবে হচ্ছে উইক আর একটা থাকবে হচ্ছে স্ট্রং। সো একটা উইক এবং একটা স্ট্রং, এবং যে উইক তার পরিমাণ থাকবে হচ্ছে এক্সেস মানে অতিরিক্ত, যে উইক তার পরিমাণ থাকবে হচ্ছে এক্সেস বা অতিরিক্ত। অর্থাৎ স্ট্রংটা হচ্ছে আমার শেষ হয়ে যাবে, উইকটা অতিরিক্ত থেকে যাবে বিক্রিয়া শেষে। এখন যদি আমরা এরকম দেখি যে আমাদের উইক অ্যাসিড আছে, উইক অ্যাসিড মানে হচ্ছে ধরো হচ্ছে অ্যামোনিয়াম, উইক অ্যাসিড মানে হচ্ছে CH3COOH কার্বক্সিলিক অ্যাসিড।
সো উইক অ্যাসিডের সাথে স্ট্রং যদি তখন আমরা বেজ নিই, তখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড বেজ নিছি, তাহলে এটা কিন্তু একটা বাফার। তার মানে কি এই বাফারে এইটার পরিমাণ হবে এক্সট্রা, এইটার পরিমাণ হবে কম। সো এইটা যদি আমরা 10 মোল নিই, এইটা কম যে কোনো মোল হবে, 5, 4, 3 যে কোনো মোল হবে কম মোল। তাহলে একটা উইক একটা স্ট্রং, যে উইক তার পরিমাণ বেশি। সো যদি আমরা বেশিটাকে আমরা হচ্ছে অ্যাসিড নিই, উইকটাকে অ্যাসিড নিই এবং বেশিটাকে অ্যাসিড নিই, তখন এই বাফারকে বলা হবে হচ্ছে অ্যাসিডিক বাফার। এটাকে কি বলা হবে? অ্যাসিডিক বাফার। এগুলো হচ্ছে বাফারের বেসিক কিভাবে তোমার হচ্ছে করতে হয়। বাফারের বেসিক যদি জানতে চাও তাহলে আমার বাফার রিলেটেড কিছু ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, তুমি সেগুলো একটু দেখতে পারো, বুঝছো? বাফার রিলেটেড ক্লাস আছে, সেগুলো দেখতে পারো। মিল্টন খন্দকার বাফার এইটা দিয়ে সার্চ দিলে বা মিল্টন ভাইয়া বাফার লিখে সার্চ দিলে বাফার রিলেটেড ক্লাস চলে আসবে। সো সেই জায়গা থেকে তুমি ক্লিয়ার করতে পারো। আমি আরো ভালো করে ওখানে টাইম দিয়ে বুঝাইছি, এখানে জাস্ট আমরা ক্যালকুলেশন ট্রিকটা দেখবো। হ্যাঁ, সো এখন যদি আমরা এই জায়গাতে কোন একটা উইক বেজ নিই, উইক বেজ যেমন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেজ, ঠিক আছে, তখন আমরা অ্যাসিড নিব হচ্ছে স্ট্রং, তাহলে অ্যাসিড কে যাবে HCl। সো এইটা মিলেও কিন্তু বাফার তৈরি করবে, তখন এইটার পরিমাণ বেশি হবে, এইটার পরিমাণ হবে কি কম। সো এই যে একটা বেশি একটা কম, এটা হচ্ছে মোলে, ঠিক আছে। সো বাফার তাহলে কিভাবে শনাক্ত করব? দেখো, বাফারের প্রথম শর্ত একটা উইক একটা স্ট্রং হইতে হবে, তারপরে উইক যে হবে তার পরিমাণ অতিরিক্ত হইতে হবে, তাহলে আমরা সেটাকে বাফার বলে আইডেন্টিফাই করতে পারবো। এবার দেখি আমরা এই জায়গাতে বলছে নিচের কোনটি বাফার হিসেবে কাজ করে। সো আমাদের 4টা অপশন দিছে, এই 4টা অপশনে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে একটা উইক একটা স্ট্রং আইডেন্টিফাই করা। তাহলে দেখো তো, এইটা উইক এইটা স্ট্রং বাফার হিসেবে কাজ করতে পারে। পরের শর্তে আমরা এখনো যাচ্ছি না। এইটা উইক এইটা স্ট্রং বাফার হিসেবে কাজ করতে পারে, এইটা উইক এইটা স্ট্রং বাফার হিসেবে কাজ করতে পারে। বাট দেখো এইটাও স্ট্রং, অর্থাৎ তোমার অ্যাসিডও স্ট্রং বেজও স্ট্রং, তাহলে কি এটা বাফার হিসেবে কাজ করবে? উত্তর হচ্ছে না। এই অপশনটা প্রথমেই বাদ, এটা বাফার হিসেবে কাজ করবে না। সো বাফার হিসেবে কাজ করার জন্য একটা উইক একটা স্ট্রং হবে। এবার আমরা দেখছি যে উইকের পরিমাণ বেশি এবং স্ট্রং এর পরিমাণ কম হইতে হবে। এবার এখানে পরিমাণটা কিভাবে দেয়া দেখো তো, এটা মোলারিটিতে দেয়া, এইটা ভলিউম দেয়া। সো আমরা জানি N ইকুয়ালস টু মোল সংখ্যা ইকুয়ালস টু S ডিভাইডেড বাই V, বা হচ্ছে না ভুল লিখছি সরি আমরা জানি যে ঘনমাত্রা S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V, মোল সংখ্যাকে ভলিউম দিয়ে ভাগ করলে ঘনমাত্রা পাওয়া যায়। সেখান থেকে আড়াআড়ি গুণ করলে দেখবা ঘনমাত্রা ইন্টু ভলিউম দুইটাকে যদি তুমি গুণ করো, তখন তুমি মোল পাও, এবং এই ভলিউম কিন্তু লিটারে। হ্যাঁ, ভলিউম লিটারে, কিন্তু আমরা এখানে কম্পেয়ার করব, এখানে আমাদের লিটারে নিয়ে যাওয়ার দরকার নেই। লিটারে নিয়ে গেলে আমরা কম্প্যারিজনটা ভালো করে করতে পারবো না, সংখ্যা অনেক বেশি ছোট হয়ে যাবে। বাট আমরা জাস্ট কম্পেয়ার করার জন্য নিব, তো এই জন্য যেটা আসবে ওটাই যদি আমরা নিই তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি। কিভাবে দেখো, S এর ভ্যালু সাপোজ ধরো S এর ভ্যালু 5 দেয়া, V এর ভ্যালু হচ্ছে 2 দেয়া, তখন যদি আমি N ইকুয়ালস টু SV করি তাহলে কত আসবে? 5 ইন্টু 2 মিলে হচ্ছে আমাদের 10 আসবে না। সো 10 কি আমাদের মোল হয়। সো এই জায়গা থেকে আমরা মোলে যদি কনভার্ট করি তাহলে কে বেশি কে কম সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো এখানে আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো এখানে 0.2 আছে, এখানে 10 আছে। সো 0.2 ইন্টু 10 মানে হচ্ছে কি আসে বলো তো? 2 আসে। সো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? এই জায়গা থেকে আমরা লিখতে পারি 2 মোল। এখানে আমাদের 2 মোল আছে। আচ্ছা, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি, তো এখানে আসে হচ্ছে 0.2 ইন্টু 10 মানে হচ্ছে 2 মোল। তো এবার আমাদের যদি অ্যাসিড এবং বেস দুইটার মোলই সমান হয়, একটা উইক একটা স্ট্রং, ঠিক আছে, তাহলে দুইটা যদি সমান হয় তাহলে বিক্রিয়া শেষে কেউ কিন্তু এক্সেস থাকছে না, অতিরিক্ত কেউ থাকছে না। কিন্তু আমরা জানি যে উইক ছিল তাকে অতিরিক্ত থাকতে হবে। সো যেহেতু উইক যে ছিল সে অতিরিক্ত থাকছে না, তার মানে এটা বাফার হিসেবে কাজ করবে না। এই পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো এই অংশটা যদি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে 2 মোল আসে, 2 ইন্টু 10 2। এইটা ক্যালকুলেশন করলে দেখো 1 ইন্টু 10 মানে 1 আসে। তার মানে এইটা হচ্ছে উইক আর এইটা হচ্ছে স্ট্রং। সো উইকটা 2 মোল আর স্ট্রংটা 1 মোল, তার মানে বিক্রিয়া শেষে আমার কিন্তু উইকটা অবশিষ্ট থাকবে। দেখো উইকের পরিমাণ এখন এক্সেস, তার মানে কি এইটাই আমাদের কারেক্ট আনসার। এবার বলবা ভাইয়া তাহলে 3 নম্বরটা কারেক্ট আনসার না কেন? এটা যদি একটু দেখার চেষ্টা করি, 3 নম্বরে দেখো এইটা ক্যালকুলেশন করলে 1 মোল আসে আর এটা ক্যালকুলেশন করলে 2 মোল আসে। সো এই জায়গাতে ক্যালকুলেশন করলে দেখো স্ট্রং যে
তার পরিমাণ এক্সেস হয়ে যাচ্ছে, বাট আমাদের শর্ত কি ছিল? উইকের পরিমাণ হবে এক্সেস, আমাদের শর্ত ছিল উইকের পরিমাণ হবে এক্সেস। সো এই জায়গাতে স্ট্রং এর পরিমাণ এক্সেস হয়ে যাওয়া এটা আমাদের কারেক্ট আনসার না। সো তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে বাফার নির্ণয়ের ক্ষেত্রে বা বাফার শনাক্তকরণের ক্ষেত্রে এই থিওরিটা আমাদের কাজে লাগাতে হবে। এরপর আসে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, সেটা হচ্ছে বাফারের পিএইচ ক্যালকুলেশন। সো বাফারের পিএইচ ক্যালকুলেশন নিয়ে ডিটেল ব্যাখ্যা করা সম্ভব, অলরেডি আমার এই ক্লাসটা অনেক বেশিক্ষণ হয়ে গেছে। সো বাফারের পিএইচ নিয়ে তোমাদেরকে একটা আলাদা ভিডিও দিব, ঠিক আছে? বাফার শনাক্তকরণ এই পর্যন্তই থাক আজকের এপিসোডটা। বাফার শনাক্তকরণ, বাফার রিলেটেড ক্যালকুলেশনের এই পর্যন্তই থাক। তোমাদের সাথে আমি নেক্সট বাফারের পিএইচ দিয়ে একটা ভিডিও দিব। সো আমি এটা এখানে তুলে রাখছি, ইনশাল্লাহ পরের অংশটুকু দেখাই দিব। সো ভিডিওটা আমি তোমাদের আর বেশি লম্বা করতেছি না, বাকি অংশটুকু আমি তোমাদের আরেকটা ভিডিওতে দেখাই দিব। এখানে আসো, এই লাইনটা একটু বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে শুধু কঠোর পরিশ্রম নয়, নিয়মিত কঠোর পরিশ্রমই তোমাকে সফল করে তুলবে। এই কথাটার মানে কি? তুমি যখন অ্যাডমিশন ফেজে থাকবা তখন তোমার সবচেয়ে বড় প্রবলেম হবে হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা। অর্থাৎ পড়াশোনা করতে যে তুমি নিয়মিত পড়তে পারবা না, তুমি একদিন পড়বা পরের দিন পড়বা না, একদিন পড়বা তারপরের দিন পড়বা না। যদি এরকম হয় তখন তুমি কখনোই সফল হইতে পারবে না। আমি একটু আগেই অভিদত্ত তুষার দাদার একটা ভিডিও দেখতেছিলাম, ওনার ভিডিওটা আমার সামনে আসলো। সো আমি দেখলাম উনিও সেম কথা বলতেছে যে তুমি এভারেজ টাইপ মানুষ হও, কোনো সমস্যা নেই, বাট তুমি এভারেজ মানুষ হয়ে যদি যে কোনো কাজ নিয়মিত করতে পারো, কনসিস্টেন্স হইতে পারো, তুমি একদম নিয়মিতভাবে ওই কাজটা করে 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 ওই কাজে এক্সপার্ট হইতে পারো, তাহলে অবশ্যই তুমি জীবনে সফল হবা। সো এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার নিজের প্রতি অনেস্ট থাকতে হবে আর কনসিস্টেন্সি ধরে থাকতে হবে। তুমি এভারেজ হও, তোমার ব্রেন নর্মাল হোক, তুমি একদম নর্মাল টাইপের স্টুডেন্ট হও, কোনো সমস্যা নেই, বাট তুমি যদি নিয়মিত ক্যালকুলেশন করতে পারো, নিয়মিতভাবে প্র্যাকটিসে থাকতে পারো, তাহলে একটা পর্যায়ে যে তুমি যোগ্য তৈরি হবাই। আর যেই পর্যায়ে যে তুমি যে যোগ্য তৈরি হবা, ওই পর্যায়ে যে দেখবা তোমাকে কেউ হারাইতে পারবে না, তুমি যেটা যোগ্য সেটা তুমি পাবা। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।